রামিসা ধর্ষণ হত্যা মামলার রায় রোববার, যুক্তিতর্ক উপস্থাপন শেষ। ঘাতক সোহেল রানা দম্পতির সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা রাষ্ট্রপক্ষের। কর্তৃপক্ষের অবহেলায় ৮ দিনে ৬ নবজাতকের মৃত্যু, তদন্ত কমিটির প্রতিবেদন। ভবনটি হাসপাতালের অনুপযোগী, আইনানুগ ব্যবস্থা রোববার। বিদ্যুতের দাম বাড়ায় নতুন করে মূল্যস্ফীতির আশঙ্কা, বিশ্ববাজারে কমলেও জ্বালানির মূল্য বৃদ্ধির যৌক্তিকতা খতিয়ে দেখার আহ্বান সিপিডির। এবং চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পৌঁছিন, কাঁটাতারের বেড়া নির্মাণে তোড়জোড়, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করায় শূন্যরেখায় আতঙ্ক। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুভা বিনতে তাহের। শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলার রায় ঘোষণার জন্য ৭ জুন দিন ধার্য করেছেন আদালত। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালিকিরের আদালত এই দিন ধার্য করেন। চাঞ্চল্যকর এই মামলায় আজ যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। মামলার ২ আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ। বিস্তারিত এমদাদুল হক খানের প্রতিবেদনে। চাঞ্চল্যকর রামিসা ধর্ষণ হত্যা মামলার যুক্তিতর্ক শুনানিতে বৃহস্পতিবার সকালে ২ আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনকে আদালতে তোলা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু যুক্তিতর্ক উপস্থাপন করেন। শুনানি পরবর্তী ব্রিফিংয়ে রামিসা হত্যা মামলার বিশেষ পিপি আজিজুর রহমান দুলু জানান, যুক্তিতর্কে অভিযোগ প্রমাণে সমর্থ হয়েছেন তারা। চার্জে গঠিত অপরাধের প্রমাণের জন্য প্রয়োজনীয় সাক্ষ্য উপস্থাপিত হয়েছে। ঘটনার যে চেইন অফ ফ্যাক্টস নিরঙ্কুশভাবে এই মামলায় প্রসিকিউশনের পক্ষে আমরা উপস্থাপিত করেছি। মামলায় তৃতীয় ব্যক্তির সম্পৃক্ততার বিষয়ে জানতে চাইলে দুলু বলেন, একজন আসামি গ্রেপ্তার হলে ৪ জায়গায় কথা বলার সুযোগ পান। তার বাইরের বক্তব্য অগ্রহণযোগ্য। কোনো কুচক্রী মহল আসামিকে ডলারের নাম বলার পরামর্শ দিয়েছেন। মোট 4টি জায়গায় কথা বলার স্কোপ থাকে। 164 কনফেশনে কোথাও তিনি ডলার নামক শব্দটি উচ্চারণ করেননি। সকল ইনক্রিমিনেটিং এভিডেন্স পড়ে শোনানোর সময় আসামি যে ডলার শব্দটি ব্যক্তি হিসাবে বলেছে, এটা হয়তো জেলখানায় থাকার কারণে কোনো কুচক্র বা কুচক্রী ব্যক্তি যিনি জেলখানায় তাকে বুদ্ধি দিয়েছেন সেটা দিতে পারেন এবং তার ফলে এটা বলতে পারেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রোববার মামলা রায়ের জন্য দিন ধার্য করেন। সেখানে আসামিদের সর্বোচ্চ শাস্তির আশা জানায় রাষ্ট্রপক্ষ। ইতোমধ্যে রেকর্ডকৃত সাক্ষ্য ম্যাটেরিয়ালসের মাধ্যমে আমরা এর সিভিয়ার পানিশমেন্ট চাই। সিভিয়ার পানিশমেন্ট হলো মৃত্যুদণ্ড চাই। এদিকে রাষ্ট্রনিযুক্ত আসামিদের আইনজীবী বলেন, আসামিরা দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছেন, সেজন্য সোহেলের যাবজ্জীবন ও স্বপ্নার ৭ বছর সাজা চেয়েছেন তিনি। গতকালকে বিজ্ঞ আদালতে সে বলেছে সে দোষী, সে মাপ চায়, তার মানে সে অপরাধী। তা আমি বলেছি তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক এবং তার যে স্ত্রী স্বপ্না আক্তার গুমের বিষয়ে সহায়তা প্রদান করেছে, আমি বলেছি তাকে সংশ্লিষ্ট আইনে যে সর্বোচ্চ সাজা আছে ৭ বছর, সেই বিধান অনুযায়ী তাকে ৭ বছর কারাদণ্ড দেওয়া হোক। মামলার বিচার কাজ দ্রুত শেষ করতে আসামিদের পক্ষে রাষ্ট্রই তাকে নিয়োগ দিয়েছে বলে জানান আইনজীবী মুশা কালিমুল্লাহ। ফৌজদারি বিচার ব্যবস্থায় বলা আছে আসামি যদি আইনজীবী না থাকে তাহলে সরকারকে একজন আইনজীবী দিতে হবে। সেই হিসাবে বাংলাদেশ সরকার আমাকে এই আসামিদের পক্ষে আত্মপক্ষ সমর্থনমূলক কোনো যদি বক্তব্য থাকে আসামিদের, সেটা বিজ্ঞ আদালতে উপস্থাপন করার জন্য আমাকে নিয়োগ প্রদান করে। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। ৮ দিনে ৬ শিশুর মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে হাসপাতালের অবহেলা এবং গাফিলতি সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। ফলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইন অনুযায়ী কি ব্যবস্থা নেওয়া হবে তা রোববারের মধ্যে সিদ্ধান্ত নেবে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিকেলে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল। অক্সিজেনের অভাবে ৬ নবজাতক মারা যায় বলেও তদন্তে প্রমাণিত হয়েছে। এছাড়া তদন্ত রিপোর্টে বলা হয়েছে হাসপাতাল ভবনটি ও এর অবকাঠামো হাসপাতাল পরিচালনার জন্য অনুপযোগী। তদন্ত কমিটি হাসপাতালটি পরিদর্শন পূর্বক ঐক্যমত পোষণ করেন যে ভবনটি হাসপাতালের কার্যক্রম পরিচালনার জন্য উপযুক্ত নয়। কক্ষটিতে দীর্ঘ সময় এসি বন্ধ থাকায় এবং স্বাভাবিক ভেন্টিলেশন কার্যক্রম না থাকায় প্রয়োজনীয় অক্সিজেনের মাত্রার ঘাটতি হয়েছে ও পক্ষান্তরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। দায়িত্বরত সেবিকাদের দায়িত্বে চরম অবহেলা ও অসহযোগিতা ছিল। রবিবারের ভিতরে আমরা সিদ্ধান্তে পৌঁছব, ইনশাআল্লাহ আপনারা সন্ধ্যার মধ্যে জানাবেন।
আসন্ন বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। এর পরিমাণ হবে 1,23,000 কোটি টাকা বলে উল্লেখ করেন তিনি। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও জানান, এবারের বাজেটে জিডিপির 2% বরাদ্দের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ইউএনডিপির বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান দিলার। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। বৈঠকে উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। পরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। আমরা কি করছি এ সময় তিনি জানান, আসন্ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে শিক্ষা খাতে। এর পরিমাণ 1,23,000 কোটি টাকা বলেও উল্লেখ করেন তিনি। মন্ত্রী আরও জানান, এবারের বাজেটে জিডিপির 3.5% বরাদ্দ চেয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। আমরা চেয়েছিলাম 3.5, তিনি বলেছেন আস্তে আস্তে আপনার প্রজেক্ট তৈরি করেন, এবং সেই জায়গায় তিনি সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা দিচ্ছেন শিক্ষক টিচার ট্রেনিং এবং শিক্ষার মান উন্নয়ন কিভাবে হবে এবং কারিগরি শিক্ষাকে কিভাবে আমরা দক্ষ মানব শক্তি তৈরি করব। এছাড়া শিক্ষা খাতে বরাদ্দ পর্যায়ক্রমে 5% উন্নীত করার পরিকল্পনা রয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। বাজেটেও আমরা প্রায় জিডিপির উনি তো বলেছেন পর্যায়ক্রমে উনি 5% বাড়াবেন। 22-এর পর থেকে কল্যাণ ট্রাস্ট এন্ড অবসর ভাতা শিক্ষকদের সেই অনুদানগুলো দেওয়া হচ্ছিল না, এবং সেখান থেকে প্রায় বেশ কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছিল, এবং প্রাইভেট ব্যাংকে দিয়ে সেই টাকাগুলিকে নষ্ট করে দেওয়া হয়েছিল, যেটা 1991 থেকে দেশমাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা এবং কল্যাণ ট্রাস্টের ব্যবস্থা করেছিলেন। এক মাসের মধ্যে বরাদ্দ থেকে শিক্ষক কল্যাণ ট্রাস্ট ও অবসরকালীন ভাতা আবার চালুর কথাও জানান শিক্ষামন্ত্রী। আমাদের কাছে যে অর্থ সংকুলন রয়েছে সেটা দিয়ে আমরা এই সমগ্র শিক্ষক যারা রয়েছে তাদেরকে একটা শুরু করব তাদের এই অবসর ভাতা এবং এই কল্যাণ ট্রাস্টে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমানবন্দরে হাজিদের লাগেজ কাটার যে খবর ছড়িয়েছে তা সত্য নয় বলে দাবি করেছেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সকালে সচিবালয় এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। বিমান প্রতিমন্ত্রী বলেন, লাগেজ চুরির কোনো প্রমাণ পাওয়া যায়নি। এছাড়া কোনো হাজি লিখিত বা মৌখিক অভিযোগও দেননি। তিনি আরও বলেন, অনিয়ম দুর্নীতি রোধে বিমানকে ঢেলে সাজানো হচ্ছে। অন্যান্য বছরের তুলনায় আমাদের এই গণতান্ত্রিক সরকার আসার পরে এবারই প্রথম হাজিরা খুব সন্তুষ্টির সাথে তারা হজ করতে গিয়েছেন, এবং আসার পথে যদি কোনো ধরনের অসুবিধা হয় তার জন্য আমরা ক্ষমা প্রার্থনাও করেছি। কিন্তু যে ঘটনাটি নিয়ে আজকে আপনাদের আহ্বান করা হয়েছে সেই ঘটনাটি অসত্য, এই বিষয়টি আপনাদেরকে পরিষ্কার করার জন্য আপনাদেরকে আহ্বান করেছি। সবগুলি স্তরেই আমরা আস্তে আস্তে শুদ্ধিকরণ আনছি, এবং বিমানের বিষয়টি নিয়ে আমরা খুবই কনসার্ন, এবং আমরা চাচ্ছি যে বিমানে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে। স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের অস্তিত্বের জানান দিতে চেয়েছিলেন বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনায় একথা বলেন তিনি। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, নির্ঝঞ্ঝাট রাজনীতির কারণে সকলের কাছে সম্মান পেয়েছিলেন জিয়াউর রহমান। মফিউর রহমানের প্রতিবেদন জানাচ্ছেন রাজীব আহমেদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বর্তমান প্রেক্ষাপটে জিয়াউর রহমানের স্বাধীন কূটনীতিক শীর্ষক আলোচনা সভার আয়োজন করে পিআইবি। এতে অংশ নিয়ে বক্তারা বলেন, জিয়াউর রহমানের দূরদর্শী রাজনীতি ও কূটনীতির কারণে বাংলাদেশ বিশ্ব দরবারে অনন্য পরিচিতি অর্জন করে। স্বাধীনতার পরে যে আমরা বেশি সোভিয়েত এবং ভারত বলয়ের মধ্যে ছিলাম, এটা থেকে বের করে এনে তখন একটু পশ্চিমমুখী করেন, সার্ক তৈরি করা, চীনের সঙ্গে আঘাত করা, চীনের অস্ত্র নিয়ে আসা, হ্যাঁ, এগুলো সব ফলো করছে এটার থেকে যে ভারত আমার সব থেকে বড় সমস্যা। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, জিয়াউর রহমানের কারণে যুক্তরাষ্ট্র ভারতের মতো অনেক দেশ বাংলাদেশকে সম্মান দিয়েছিল। ৭৫-এর পূর্ববর্তী শাসন থেকে পরবর্তী শাসনের মধ্যে এমন কোন অবস্থান জিয়াউর রহমান সাহেব নেন নাই
যেটা নিলে পরে ভারতের রাষ্ট্রপ্রধান তাকে সম্মান করবেন না, তিনি এমন অবস্থান নিয়েছেন যে ভারতের রাষ্ট্রপতি তাকে কিন্তু এই স্বীকৃতি দিচ্ছে। অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, জিয়াউর রহমান বাংলাদেশকে কারো শত্রু বানাতে চাননি, তিনি সবার সঙ্গেই বন্ধুত্ব চেয়েছেন। তার দেখানো পথ ধরেই বাংলাদেশকে আধিপত্যবাদের বাইরে বের হতে হবে। তিনি বাংলাদেশকে কারো শত্রু বানাতে চাননি, তিনি সবার সঙ্গে মিত্রতা সৃষ্টি করার চেষ্টা করেছেন এবং বেশিরভাগ ক্ষেত্রে সফল হয়েছেন এবং সেই সফলতা নিয়ে তিনি সামনের দিকে এগিয়ে গেছেন। যে সমস্ত প্রভাবের বাইরে, আধিপত্যের বাইরে নিজেদের পায়ে নিজেরা দাঁড়াবো, সেই বিষয়টা দেখতে চাই বাংলাদেশ। বর্তমান প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সরকার পরিচালনায় বাবার প্রতিচ্ছবি হয়ে উঠছেন তারেক রহমান। মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার বিভিন্ন যে কর্মসূচিগুলো ঘোষণা করছেন, যে বক্তব্যগুলো রাখছেন, যে কাজগুলো করছেন, তার মধ্যে দিয়ে আমরা সেই জিয়া রহমানের প্রতিচ্ছবিকে দেখতে পাই। রাজীব আহমেদ, মোহনা সংবাদ, ঢাকা। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির মধ্যেই বাড়ল বিদ্যুতের দাম, এতে বাড়তি চাপে পড়েছেন গ্রাহকেরা। নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির শঙ্কার পাশাপাশি সংসার চালানো নিয়ে দুশ্চিন্তার কথা জানান তারা। যদিও বিশেষজ্ঞরা সরকারের সিদ্ধান্তকে যৌক্তিকই মনে করছেন, বিদ্যুৎ ব্যবহারে সাধারণ মানুষকে আরও সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন তারা। আরও জানাচ্ছেন বিজন কুমার। মিরপুর সেনপাড়ার বাসিন্দা ফারজানা আক্তার রিতা বিদ্যুৎ থাকার পরও দুপুরের রান্নার কাজ করছেন বাতি নিভিয়ে। বিদ্যুতের দাম বাড়ার ঘোষণার পর থেকেই চিন্তার ভাঁজ পড়েছে তার কপালে, তাই বাড়তি খরচ সামাল দিতে কষ্ট হলেও মেনে নিচ্ছেন পরিস্থিতি। বিদ্যুতের দাম যেভাবে বাড়ছে সেই জন্য আমরা এই অন্ধকারের ভিতরে কাজ করতে হচ্ছে। আর ফ্যানটা যা চালাচ্ছি সেটা মনে করেন বাঁচার তাগিদে ফ্যানটা চালাচ্ছি, না পারতে ওটাও আমরা বন্ধ রাখি। রিতার মতো অনেকেই হতাশ সরকারের এমন সিদ্ধান্তে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সামলাতেই যেখানে হিমশিম অবস্থা, সেখানে বিদ্যুতের বাড়তি দাম যেন গোদের উপর বিস্ফোরা। বিদ্যুতের দাম বেড়েছে, এটা তো কি বলবো, আর সব জিনিসের দাম তো বেশি, এদের জ্বালাই আমরা বাঁচি না। তার ভিতরে যদি আবার বিদ্যুতের দাম বাড়ানো হয় তাহলে এটা তো সাধারণ জনগণের জন্য অনেক বড় একটা ধাক্কা। কারো কারো শঙ্কা, বিদ্যুতের মূল্য বৃদ্ধিকে ঢাল করে লাগামহীন হবে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। এমন বাস্তবতায় সংসারের খরচ সামাল দিতে নতুন করে হিসাব কষছেন নিম্ন ও মধ্যবিত্তরা। বাংলাদেশে তো কোনো কিছুর দাম বাড়লে সব কিছুর দাম বাড়ে যায়, ওটার সাথে এটা সংশ্লিষ্টতা না থাকলেও ওটার উসুলে দাম বাড়াইয়া দেয়। বিদ্যুতের জ্বালানি বাড়াইছেন, এখন বাসার বাসা যদি ৬,০০০ টাকা হয়ে যায়, যে ইনকাম করবে তার কিন্তু এই যন্ত্রণাটা বোধ করবে। আমাদের জীবনযাত্রার যে হিসাব মাসিক এটাও বাড়বে। বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, বিদ্যুতের ভর্তুকির চাপ কমাতেই এমন সিদ্ধান্তের পথে হেঁটেছে সরকার। বর্তমান বাস্তবতায় যার বিকল্পও নেই। প্রত্যেক বছর এটার ভর্তুকিটা চলছে, এলএনজি এখন বেশি দামে কিনতে হচ্ছে, কয়লাও একটু বেশি দামে, তো এখন আর পাচ্ছে না তারা। পাশাপাশি সাধারণ মানুষকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন তারা। সাশ্রয়ী হতে হবে, দক্ষ যন্ত্রপাতি ব্যবহার করতে হবে। সরকারি তো বেতন বাড়ছে, প্রাইভেট সেক্টরকেও বেতন বাড়াবার একটা আমাদের সুযোগ থাকবে। বুধবার বিইআরসি বিদ্যুতের নতুন দাম ঘোষণা করে। পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম 19.85%, গ্রাহক পর্যায়ে 16.68% এবং সঞ্চালন চার্জ 23.96% বাড়ানো হয়েছে। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। দেশের সামষ্টিক অর্থনীতির কিছু সূচকে ইতিবাচক অগ্রগতি হলেও বিনিয়োগ দুর্বলতা, উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি খাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সকালে ধানমন্ডিতে দেশের অর্থনীতির সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সেমিনারে এমন মূল্যায়ন উঠে আসে। সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, প্রাতিষ্ঠানিক সংস্কার নিশ্চিত করেই টেকসই উন্নয়নের পথে এগোতে হবে। মনিরুল ইসলামের প্রতিবেদন। দেশের অর্থনীতিতে কিছুটা ইতিবাচক পরিবর্তনের আভাস মিলছে। চলতি হিসাব ও লেনদেনের ভারসাম্য এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভে উন্নতির এই ইতিবাচক চিত্রের আড়ালে রয়ে গেছে বেশ কিছু কাঠামোগত দুর্বলতা। অর্থনীতির বর্তমান চিত্র নিয়ে এমন পর্যবেক্ষণ দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটির মতে রপ্তানি খাত এখনো চাপের মুখে, প্রত্যাশিত মাত্রায় বাড়ছে না বেসরকারি বিনিয়োগ। একই সঙ্গে বৈদেশিক ঋণ পরিশোধের চাপও ক্রমেই বাড়ছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ সেটা এই বৃদ্ধি পেয়েছে, তো এগুলো একটা শক্তির একটা পরিচয় দিচ্ছে। মার্কিন শুল্ক চুক্তি নিয়ে বক্তারা বলেন, শ্রম অধিকার নিশ্চিত করা জরুরি হলেও তা বাণিজ্যিক শুল্ক আরোপের হাতিয়ার হওয়া উচিত নয়। যখন নাকি আমার রপ্তানির উপরে আমার অতিরিক্ত শুল্ক 10% এটা চাপানো হয়, তখনই কিন্তু প্রশ্নটা আসে
যে এটা কি শিশু শ্রমিকদের উপরে ভালোবাসার কারণে, নাকি ফোর্স লেবার ইত্যাদি দেখিয়ে আবার 10%টা যাতে করা যায়। সো এখানে একটা অবশ্যই একটা রাজনৈতিক অর্থনীতি এখানে আছে। জ্বালানি খাতকে দেশের অর্থনীতির অন্যতম বড় ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছে সিপিডি। তারা বলছে, জ্বালানি সংকটে কেবল বৈশ্বিক বাজারের প্রভাব নয়, বরং দেশীয় পরিকল্পনা, সংরক্ষণ, বিতরণ এবং তদারকির দুর্বলতাও এর জন্য দায়ী। মধ্যপ্রাচ্যের যুদ্ধ কিংবা বৈশ্বিক জ্বালানির বাজারে যে অস্থিতিশীলতা লক্ষ্য করছি, সেটার একমাত্র ফলাফল না। এটা বাংলাদেশের যে জ্বালানি খাতের দীর্ঘদিনের যে কাঠামোগত দুর্বলতা, আমদানি নির্ভরতা, দুর্বল শাসন ব্যবস্থা, সেইটাকেও কিন্তু এটা প্রতিভাত হয়েছে। এদিকে জ্বালানির মূল্য বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছেন আলোচকরা। তারা বলছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমার সময় নতুন করে মূল্য বৃদ্ধির যৌক্তিকতাও খতিয়ে দেখা প্রয়োজন। সিপিডি থেকে আমরা যেটা দেখবো, আমরা চিন্তা করেছি সেটা হচ্ছে যে বিশ্ববাজারের সাথে দাম অ্যাডজাস্ট করে কতটুকু বাড়ানো যেত, এবং আমরা ঠিক ততটুকু পরিমাণেই অ্যাকসেপ্ট করব। স্থিতিশীল অর্থনৈতিক পরিবেশ নিশ্চিতে নীতিগত সহায়তার পাশাপাশি কার্যকর বাস্তবায়ন এবং জবাবদিহিতাকেই বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছে সিপিডি। সবকিছুই ঠিক থাকলে যদি সুশাসনটা না থাকে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে 28 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার গভীর রাতে তাদের ভারতীয় ভূখণ্ড থেকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠানো হয়। তবে বিজিবি সদস্যদের প্রতিরোধের মুখে তারা বাংলাদেশ ভূখণ্ডে আসতে পারেনি। বৃহস্পতিবার সকালে বিজিবির 16 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম এ তথ্য নিশ্চিত করে বলেন, পুশিন করা 28 জনের মধ্যে 12 পুরুষ, 10 নারী ও 6 শিশু রয়েছে। বাংলাদেশ ভারত সীমান্তে পশ্চিমবঙ্গ রাজ্যে কাঁটাতারের বেড়া নির্মাণে তোড়জোড় শুরু করেছে প্রতিবেশী দেশটি। আন্তর্জাতিক আইন এবং দ্বিপাক্ষিক চুক্তি লঙ্ঘন করে শূন্যরেখার কাছাকাছি এই বেড়া নির্মাণের চেষ্টায় সীমান্ত এলাকায় দেখা দিয়েছে উদ্বেগ আর আতঙ্ক। সমস্যা সমাধানে বাংলাদেশকে এখনই শক্ত অবস্থান নেওয়ার তাগিদ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা। সুমন খানের প্রতিবেদন জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। বাংলাদেশ ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে জমি স্থানান্তরের প্রক্রিয়া শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এরই ধারাবাহিকতায় লালমনিরহাট জেলার ওপারে ভারতের কোচবিহার সীমান্তে শুরু হয় মাপঝোঁক। অভিযোগ উঠেছে, বিজিবিকে কোনো কিছু না জানিয়ে শূন্যরেখার কোথাও 50 গজের মধ্যে, আবার কোথাও একদম শূন্যরেখা বরাবর কাঁটাতারের বেড়া নির্মাণের প্রস্তুতি নেয় বিএসএফ। এমনকি বাঁশের খুঁটি পুঁতে এলাকা চিহ্নিত করার কাজও শুরু করে বিএসএফ। তবে ভারতীয় বাহিনীর এই একতরফা চেষ্টা শুরুতে আটকে দিয়েছে বিজিবি। পাটগ্রামে কুচলিবাড়ি ইউনিয়নের কলসির মুখ এলাকায় বিজিবি তীব্র বাধায় পুঁতে রাখা খুঁটি সরিয়ে নিতে বাধ্য হয়। পরে অনুষ্ঠিত পতাকা বৈঠকে স্পষ্ট জানিয়ে দেয়া হয়, দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী শূন্যরেখার 150 গজের মধ্যে কোনো ধরনের স্থায়ী অবকাঠামো বা কাঁটাতারের বেড়া নির্মাণ করা যাবে না। ওরা জোর করিয়া নাপ করিয়া এই যে পিলার গাইতেছে 150 গজের বাইরে বলে দাও, এখন তো বড়াতে 10 গজও না। গায়ের জোরেই তো ওটা গায়ের জোরে 150 গজ ফাঁকি দিতে হবে, সে সীমা যেতে দেয়। তার মানে আমাদের এগুলো যে যদি না থাকতো তো আমার এই দেশ কখন দখল করে নিত। স্বাধীনভাবে একটু বর্ডারে আশেপাশে আমাদের ক্ষেত খালা দেখতে পারতেছি, হয়তোবা এরপরে আমরা এটা পারবো না। বিজিবির করা বার্তার পরেও ভারতের পক্ষ থেকে এই নিয়ম উপেক্ষা করার প্রবণতা দেখা যাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, ভারতের এই কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন, 1974 সালের ঐতিহাসিক মুজিব ইন্দিরা চুক্তি এবং পরবর্তী দ্বিপাক্ষিক সমঝোতার স্পষ্ট লঙ্ঘন। আর এতেই নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে দহগ্রাম, আঙ্গরপোতা সহ লালমনিরহাটের সীমান্তবর্তী গ্রামগুলোতে। আমরা একটা আতঙ্কের মধ্যে আছি না। দহগ্রামে এখানে কেলেঙ্কার, এখানে গরু টানাটানি হয়, বিএসএফ ধরি ডাঙ্গাটাঙ্গি করে, ওরা ফিরে যেতে বাংলাদেশে ঢুকে যায়। হ্যালোজিং লাইটগুলো আছে, এগুলো খুব অতিরিক্ত পাওয়ারি। এই লাইটের কারণে আমাদের কৃষি কাজে ক্ষতি হয়। সীমান্তের এই উত্তেজনা নিয়ে বিজিবির কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলেও নিরাপত্তা বিশ্লেষকের মতে, সীমান্তে সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্তবাসী নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাকে এখনই কূটনৈতিকভাবে শক্ত অবস্থান নিতে হবে। ভারতের সাথে আমাদের সম্পর্ক এখন 4টা পর্যায়ে। হয় আত্মসমর্পণ করতে হবে, যা বলে তাই মেনে নিতে হবে, সম্প্রীতি যদি উভয় দেশ সবকিছু মেনে নেয়। 3 হলো সংঘাত, 4 হলো যুদ্ধ। এছাড়া এই 4টা পর্ব ছাড়া বাংলাদেশ ভারতের সম্পর্ক স্বাভাবিক করার আমি কোনো অবস্থান দেখি না। যে কোনো বড় ধরনের সংঘাত এড়াতে সীমান্তে সৃষ্ট এই জটিলতার দ্রুত অবসান চান সীমান্তবাসী। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। সড়ক দুর্ঘটনা ও পানিতে ডুবে 7 জেলায় 14 জন নিহত হয়েছে। সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার।
পিরোজপুর বরিশাল সড়কে ডুমরিতলায় বাসের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন ৩ জন। নাটোরের বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে রয়না তেল পাম্প এলাকায় ট্রাক এবং মাইক্রোবাসের সংঘর্ষে 2 শিশুর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 2 জন। গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাসন এলাকায় বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। বিনিময় বাস, এই বাসটি সামনে একটা অটো ছিল, যে অটোর উপর দিয়ে একবারে উঠে যায়, একেবারে মানে উঠে যায় এবং স্পটেই 2 জন মারা যায়। মেহেরপুর কুষ্টিয়া সড়কে ইজি বাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ 3 জন নিহত হয়েছে, আহত হয়েছে 2 জন। বৃহস্পতিবার দুপুরে গাংনী উপজেলার অলিনগরে এই দুর্ঘটনাটি ঘটে। এদিকে শরীয়তপুরের ছয়গাঁও ইউনিয়নে দক্ষিণ পাপড়াইলে পানিতে ডুবে মামাতো ভাই ও ফুফাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কামালপুরে পুকুরে ডুবে সিজান ও রুমা নামে 2 শিশুর মৃত্যু হয়। স্থানীয়রা জানান, দুপুরে শিশু দুটি খেলাধুলার এক পর্যায়ে পুকুরে পড়ে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। অন্যদিকে দিনাজপুরের বিরলে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। সারা দেশে 24 ঘন্টায় হাম ও উপসর্গে 4 জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন 1205 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, উপসর্গে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে 1 জন করে 3 জনের মৃত্যু হয়েছে এবং ঢাকা বিভাগে 1 জনের মৃত্যু হয়েছে। 15 মার্চ থেকে এ পর্যন্ত হামে 605 জনের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানের মার্কিন সেনা নিহত না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি চলবে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ওয়াশিংটনের সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে বলে নিশ্চিত করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতু ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের প্রতিরক্ষা বাহিনীর হাতে কোনো মার্কিন সেনা নিহত হওয়ার আগ পর্যন্ত সেখানে যুদ্ধবিরতি চলবে। মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানায় মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। মার্কিন কংগ্রেসের হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির শুনানিতে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, যুদ্ধবিরতি ভেঙে যুক্তরাষ্ট্র কখনো হামলা করেনি, যে হামলা হয়েছে তা ছিল আত্মরক্ষামূলক। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি বলেন, শত্রুরা সামরিকভাবে ব্যর্থ হওয়ার পর এখন ভিন্ন কৌশলে ইরানের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে এবং হতাশা ও বিভ্রান্তি তৈরি করে একটি হাইব্রিড যুদ্ধ পরিচালনা করছে। বৃহস্পতিবার এক লিখিত বার্তায় তিনি বলেন, ইরানের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রমূলক প্রচেষ্টা অতীতে সফল হয়নি এবং ভবিষ্যতেও হবে না। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। খেলা খবর, ক্রিকেট। ত্রিদেশীয় নারী টি-20 সিরিজে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। স্কটল্যান্ডের এডিনবার্গে ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। এর আগে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে টানা 2 ম্যাচ হেরেছিল বাংলাদেশ। তবে নিজেদের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডকে 34 রানে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পায় বাংলাদেশ। তাই চতুর্থ ম্যাচে জয়ের বিকল্প ভাবছে না নিগার সুলতানার দল। আগামী জুন-জুলাই ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে টি-20 বিশ্বকাপ। তার আগে এডিনবার্গে চলমান ত্রিদেশীয় সিরিজকে প্রস্তুতির অংশ হিসেবে দেখছে বাংলাদেশ দল। ফুটবল, ফিফা বিশ্বকাপ ঘিরে বাড়ছে উত্তেজনা। দল সংখ্যা বৃদ্ধি, নতুন ফরম্যাট ও 3 দেশের যৌথ আয়োজনের কারণে এবার আসরটি হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। আসর শুরুর 6 দিন আগেই দল ও খেলোয়াড়দের বাজার মূল্য প্রকাশ করেছে ফুটবল গবেষণা প্রতিষ্ঠান ট্রান্সফার রুম। বাকিটা জানাচ্ছেন রাজু আলাউদ্দিন। 2026 ফুটবল বিশ্বকাপ শুরুর আগে আলোচনায় উঠে এসেছে দল ও খেলোয়াড়দের বাজার মূল্য। ফুটবল গবেষণা প্রতিষ্ঠান ট্রান্সফার রুমের বিশ্লেষণে দেখা গেছে, বিশ্বকাপের সবচেয়ে মূল্যবান দল ফ্রান্স। অন্যদিকে সবচেয়ে দামি ফুটবলার তালিকায় আছেন স্পেনের তারকা লামিনে ইয়ামালে।
প্রতিষ্ঠানটির হিসাব অনুযায়ী কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে ফ্রান্সের ২৬ সদস্যের স্কোয়াডের মোট বাজার মূল্য ১.৪৬ বিলিয়ন ইউরো। ১.৪১ বিলিয়ন ইউরো নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। এরপর যথাক্রমে ইংল্যান্ড, জার্মানি ও পর্তুগাল অবস্থান করছে শীর্ষে ৫-এ। বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা বাজারের মূল্য দিক থেকে পিছিয়ে রয়েছে। ৯৪১ বিলিয়ন ইউরো মূল্য নিয়ে ব্রাজিল ষষ্ঠ এবং ৭৩৯ বিলিয়ন ইউরো নিয়ে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অষ্টম স্থানে রয়েছে। দু দলের মাঝে রয়েছে নেদারল্যান্ডস। ব্যক্তিগত বাজার মূল্যের তালিকায় সবার উপরে উঠে এসেছে স্পেন ও বার্সেলোনার তারকা লামিন ইয়ামালে। তার বর্তমান বাজার মূল্য ধরা হয়েছে ২৫৪ মিলিয়ন ইউরো। দ্বিতীয় স্থানে রয়েছেন নরওয়ের আর্লিন হালান্ড, যার বাজার মূল্য ১৯৯ বিলিয়ন ইউরো, আর ১৮০ মিলিয়ন ইউরো নিয়ে তৃতীয় স্থানে আছেন ফ্রান্সের এমবাপ্পে। এদিকে একসময় বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হিসেবে পরিচিতি ব্রাজিলিয়ান তারকা নেইমারের বাজার মূল্য বয়স, চোট এবং ধারাবাহিকতার অভাবে উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বিশেষজ্ঞদের মতে বাজার মূল্যের এই হিসাব খেলোয়াড়দের বর্তমান পারফরম্যান্স, বয়স, সম্ভাবনা, লিগের মান এবং চুক্তির মেয়াদের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে। তবে মাঠের লড়াইয়ে এই আর্থিক মূল্য কতটা প্রভাব ফেলে সেটি এখন দেখার বিষয়। রাজু আলাউদ্দিন, মোহনা সংবাদ। বিসিবি সংশ্লিষ্ট সাম্প্রতিক পরিস্থিতি ও উন্নয়ন পর্যালোচনায় বাংলাদেশ সফর করেছে আইসিসির নিয়োগ করা 2 সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন আইসিসি বোর্ড পরিচালক ডক্টর মোহাম্মদ এস মুসাজি এবং তাভেঙ্গাওয়া মুখুলানি। সফরকালে বিসিবি সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে বৈঠক করেন এবং চলমান পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করেন তারা। এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, বিসিবি সংশ্লিষ্ট বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পর্যালোচনা এবং স্টেক হোল্ডারদের সঙ্গে মতবিনিময় করতেই প্রতিনিধি দল পাঠিয়েছিল আইসিসি। এই বিষয়ে যে কোনো গণমাধ্যম প্রতিবেদন, মন্তব্য বা দাবি সম্পূর্ণ অনুমান নির্ভর এবং তা আইসিসির অবস্থানের প্রতিনিধিত্ব করে না। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি। রামিসা ধর্ষণ হত্যা মামলার রায় রোববার। যুক্তিতর্ক উপস্থাপন শেষ। ঘাতক সোহেল রানা দম্পতির সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা রাষ্ট্রপক্ষের। কর্তৃপক্ষের অবহেলায় 8 দিনে 6 নবজাতকের মৃত্যু, তদন্ত কমিটির প্রতিবেদন। ভবনটি হাসপাতালের জন্য অনুপযোগী, আইনানুগ ব্যবস্থা রোববার। বিদ্যুতের দাম বাড়ায় নতুন করে মূল্যস্ফীতির আশঙ্কা। বিশ্ববাজারে কমলেও জ্বালানির মূল্য বৃদ্ধির যৌক্তিকতা খতিয়ে দেখার আহ্বান সিপিডির। এবং চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে 28 জনকে পুশিন, কাঁটাতারের বেড়া নির্মাণে তোড়জোড়। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করায় শূন্যরেখায় আতঙ্ক। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়, এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।